আমাদের চাওয়া পাওয়া প্রাপ্তির জায়গাটা আসলে কতটুকু সেটা আসলে যারা জুলাইয়ে খুব সামনে থেকে দেখেছে, জুলাইয়ে নিজস্ব একটা চিন্তা, নিজস্ব একটা প্রত্যাশার জায়গা থেকে রাস্তায় নেমেছিল, তারা আসলে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আশাহত হয়েছে। তার ভাই সহ হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম সহ বেশ কয়েকজন আসলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বেশ কয়েকজন আসলে এই বিষয়টাকে প্রত্যাখ্যান করেছে। যদি কেউ নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ভুল পথে পা বাড়ায়, তাদের বিরুদ্ধে সদা সর্বদা সমন্বিত কণ্ঠস্বর থাকবে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে আমরা দ্বিতীয়বার পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি বলা না বলা অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশা। আয়েশা, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সিনথিয়া, যে প্রত্যাশা নিয়ে কোটা থেকে সরকার পতন করা হলো, যে বৈষম্যবিরোধী ব্যানার থেকে, ঠিক 1 বছর পরে প্রত্যাশার সাথে প্রাপ্তি কতটুকু? ধন্যবাদ শুরুতে আপনাকে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা আসলে একটা বৈষম্য নিরসনের দাবিকে কেন্দ্র করে। বাংলাদেশে যে অযাচিত কোটাটা আসলে এই পুরো মেধার উপরে যেভাবে জেঁকে বসেছিল, সেই বিষয়টা থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রথম দফায় আমরা আসলে রাস্তায় নামি। এর পরবর্তীতে যখন আসলে আমাদের সেই আন্দোলনের প্রেক্ষাপট পরিবর্তন হয়, এটা আসলে নতুন করে আবার বলতে হবে না। আমরা আসলে 5 আগস্টের পরে নতুন একটা সরকার গঠন হয়। আমরা জুলাইয়ের মধ্যে অনেক বিষয় আসলে বুকে ধারণ করেছি, লালন করেছি, অনেক স্বপ্ন দেখে আসলে রাজপথে নেমেছি। প্রতিবারই বাসা থেকে নামার সময় অনেক আশঙ্কা ছিল, অনেক ধরনের সংশয় নিয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আবার পুনরায় সেই একই গৃহে ফিরতে পারবো কিনা এই ধরনের সংশয় তো ছিল, তার মধ্যে অন্যতম। কিন্তু তারপরও বুক বেঁধে রাস্তায় নেমেছি, কারণ আমাদের হাজার হাজার ভাই বোন তখন ইতিমধ্যে শহীদ হয়েছেন। তাদের রক্তের উপর দিয়ে আমরা আসলে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের উপরে সেই দায়টা তারা দিয়ে গেছেন। 5 তারিখের পরে যে সরকারটা গঠিত হলো, তারাও কিন্তু ওই একই দায় নিয়েই সরকারটা মানে সেই দায়িত্বটা পেয়েছে, একই দায়িত্ব, রক্তের উপরে দাঁড়িয়ে একই ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে। তো 1 বছর গণঅভ্যুত্থানের পরে আসলে 1টা বছর পেরিয়ে গেছে। এখন যদি আসলে আমরা বলতে যাই যে আমাদের চাওয়া পাওয়া প্রাপ্তির জায়গাটা আসলে কতটুকু, সেটা আসলে যারা জুলাইয়ে খুব সামনে থেকে দেখেছে, জুলাইয়ে নিজস্ব একটা চিন্তা, নিজস্ব একটা প্রত্যাশার জায়গা থেকে রাস্তায় নেমেছিল, তারা আসলে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আশাহত হয়েছে। কারণ আমরা দেখেছি যখন এই সরকারটা গঠিত হয়েছে, আমরা সেখানে তাদেরকে, ডক্টর ইউনূস স্যারকে আমরা এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছি। আমরা শুরুর দিকে তাদেরকে যে ওয়েলকাম করার বিষয়গুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে করেছি। এটা সব দলমত নির্বিশেষে করে বাংলাদেশের সাধারণ মানুষজন করেছে। কিন্তু 1টা বছর পরে এসে আমাদেরকে বলতে হচ্ছে যে তারা যখন সরকার গঠন করে, আমাদের অন্যতম একটা দাবি কিংবা অন্যতম একটা প্রত্যাশা ছিল, বাংলাদেশে যে গণহত্যার পরম্পরা একটা ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে দিয়ে গেছে, শুধুমাত্র জুলাইয়ের গণহত্যা না, শাপলা ম্যাসাকার দেখেছি, আমরা বিডিআর হত্যা দেখেছি। কেউ কোনো কথা বললে, কোনো বিষয়ে প্রতিবাদ করলে তাকে গুম করে ফেলা হতো, তাকে খুন করে ফেলা হতো। কেউ কোনো প্রতিবাদ করতো না, নিজের কোনো বাক স্বাধীনতা ছিল না। এই যে ফ্যাসিবাদী কাঠামোর যেই একটা মানে এস্টাবলিশমেন্ট, আমরা এটার ধ্বংস চেয়েছিলাম। আমরা একটা গণহত্যার পরম্পরা যারা তৈরি করেছে তাদের সেই বিচারটা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম জুলাই আহত শহীদ পরিবারদের সঠিক পুনর্বাসন এবং তাদের আসলে সরকার রেসপন্সিবিলিটিটুকু নিক, সেটা পাইনি। আমরা দেখেছি আহতরা এখনও টানা 1 বছর যাবৎ এখনও হসপিটালে আছে এবং তাদের সুচিকিৎসাটুকু তারা পায়নি, তাদের যতটুকু চিকিৎসা দেওয়ার দরকার ছিল সেটা তারা পায়নি। আমরা চেয়েছিলাম মৌলিক সংস্কার, যেই সংস্কারগুলো সাধিত হলে কেউ পরবর্তীতে আসলে রাষ্ট্র ক্ষমতায় এসে আবার আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, এমন সংস্কার। আমরা সেই ধরনের কোনো সংস্কার দেখিনি। আমরা আরও অনেক বিষয় আসলে অনেক প্রত্যাশার জায়গা থেকে চেয়েছিলাম, কিন্তু মৌলিক যেই বিষয়গুলো, যে গণহত্যার বিচার, আহত শহীদ পরিবারদের আসলে পুনর্বাসন, তাদের সুচিকিৎসা এবং জুলাই গণহত্যার বিচার, এই ফ্যাসিবাদী কাঠামো যারা তৈরি করেছে, যারা গত 17 বছর বাংলাদেশের মতো একটা জায়গাতে আসলে গুম খুন লুটপাট করেছে, তাদের বিচার, এই বিষয়গুলো আমরা আসলে চেয়েছিলাম এবং সংস্কার অন্যতম একটা দাবি ছিল। এই বিষয়গুলো আমরা এখন পর্যন্ত এসে আসলে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখনও প্রশাসনিক কাঠামো এতটাই দুর্বল যে আসলে রাস্তায় মানে জনসম্মুখে যখন একজনকে আসলে চাঁদার জন্য পাথর মেরে হত্যা করা হয়, তাকে
গ্রেফতার করানোর জন্য সেই ভিকটিম পরিবারকে আবার হচ্ছে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করতে হচ্ছে। তো প্রশাসনিক এই দুর্বলতাও আমরা আসলে চাইনি। তো সব মিলিয়ে যদি বলতে চাই, গণঅভ্যুত্থানের পরে আসলে আমাদের যেই চাওয়ার যে জায়গা ছিল, প্রত্যাশার যে জায়গা ছিল, তার আসলে অনেকাংশই এখনো অপূর্ণ রয়ে গেছে, অধরা রয়ে গেছে। আমরা আসলে সেই প্রত্যাশার জায়গাটুকু স্পর্শ পর্যন্ত করতে পারিনি। সিনথিয়া, আপনি যা বললেন, হ্যাঁ, আপনাদের যেই বৈষম্যের বিরোধী আন্দোলনের শুরু থেকে তারপরে সরকার গঠনের পর থেকে যা ইন্টারিম সরকারের গঠনের প্রতি যা যা দাবি করেছেন, সরকার গঠনের পরে আপনাদেরই সরকার আপনারা মনোনীত করলেন, আপনাদেরকে আবার অনেকগুলো দাবির জন্য আবার রাস্তায় নামতে হয়েছে। আপনি তো বললেন যে কয়েকটি মৌলিক দাবি, এর প্রধানত আপনি কখনো চিন্তা করছেন সাধারণ মানুষ কি চায়? আমরা যে সবাই বলি যে আমরা জনগণের জন্য, জনগণটা কোথায়? সাধারণ মানুষ কি চায়? দুবেলা দুমুঠো ভাত পাবে, নিরাপদে তার বাড়ি ফিরে যাবে, কর্মস্থলে নিরাপদ থাকবে, কর্মসংস্থান তৈরি হবে, একজন ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে সে কর্মের সময় সরকারের কাছে এই সুশাসনগুলো চায়। আমাদের গণপরিবহন আছে, গণপরিবহন ব্যবস্থা ভালো হবে, মানুষের চাঁদাবাজি কমবে, দৌরাত্ম্য কমবে, প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবে না, একজন নারী আরেকজন পুরুষের মতোই সঠিকভাবে সেও তার জীবনযাপন করতে পারবে, সমাজে চলাফেরা করতে পারবে। আমি আপনার সাথে এগুলোকে অ্যাড করলাম। সব মিলিয়ে যদি সেগুলো মানে ধরেন আপনার কথাগুলো যেগুলো বললেন যে এগুলো হয়নি, আপনার আশাহত হচ্ছেন, তাহলে এখন কি করবেন? এখন তো দেশ সামনে নির্বাচনের দিকে যাচ্ছে। সংস্কারের জুলাই সনদ যেটুক হয়েছে, এখনো জুলাই সনদ স্বাক্ষর হয়নি, ঘোষণাপত্র হয়েছে, সনদ তো এখনো স্বাক্ষর হয়নি, কিন্তু এখনো কিছু কিছু বিষয়ে দ্বিমত হচ্ছে। সেটা শুধু নির্বাচন ব্যবস্থা। একটা তথ্যের জন্য জানিয়ে রাখি, আমাদের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ৬০ জন ছাত্র নেতৃত্ব আমরা আসলে এই জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছি এবং আমাদের একটা সম্মিলিত বিবৃতি আমরা গত ১০ তারিখে আসলে প্রকাশ করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা আসলে প্রচারিত হয়েছে। সেখানে তো নাহিদ ইসলাম নিজে উপস্থিত ছিলেন, তাহলে আপনাদের মধ্যে কি এটা বিভাজন হয়ে গেল না? এখানে এই প্রশ্নটা যদি বলতে চাই, দেখেন, গণঅভ্যুত্থানের পরবর্তীতে তারা নাহিদ ইসলাম যখন রাজনৈতিক প্রয়োজনে যখন একটা রাজনৈতিক দল গঠন করবে, তখন সে আসলে রাজনৈতিকভাবেই তার দলের প্রয়োজন অনুসারে কিংবা সে দলের মতো করে একটা পলিটিক্যাল পার্টির মতো করে সে মুভ করবে। এবং আমরা দেখেছি এনসিপিও কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন জায়গায় অসন্তোষ প্রকাশ করেছে। তাদের 4 জন, মানে এনসিপি করে এনসিপির 4 জন, আক্তার ভাই সহ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম সহ বেশ কয়েকজন আসলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বেশ কয়েকজন আসলে এই বিষয়টাকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের আসলে দলগত বক্তব্য আমরা এখন পর্যন্ত সম্মিলিত বক্তব্য, তারা জুলাই ঘোষণাপত্রের পরে কিন্তু তারা প্রেস ব্রিফিং করেছে, সেখানে সম্মিলিতভাবে তারা এটাও বলেছে যে জুলাই ঘোষণাপত্রে যে যে প্রত্যাশা ছিল সেটা আসলে পূরণ হয়নি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আসলে আমাদেরও যেই বিবৃতি রয়েছে সেখানে কিছু জায়গায় আসলে এই মিলটা আছে। এটা আসলে বিভাজন না, এটা রাজনৈতিকভাবে তারা তাদের মতো করে আগাচ্ছে, আমরা আমাদের মতো করে আগাচ্ছি। তারা যেভাবে আগাচ্ছে সেটা তাদের গন্তব্য সেট করা অনুযায়ী, আমরা আমাদের মতো করে ভাবছি, আমরা এখনো পলিটিক্যাল কোনো কিংবা রাজনৈতিক দলে যুক্ত নই। সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আমাদের মতো করেই চিন্তা করব, আমাদের মতো করেই ভাববো, আমরা একটা পার্টির মতো করে চিন্তা করব না। যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি আসলে এনসিপিরই আরেকটি পার্ট, মানে এনসিপির একটি শাখা বা এনসিপির ছাত্র বর্তমান নেতৃত্বের অনুগত বা তারা তাদের অনুসারী, এবং তাদের এনসিপি যখন যেই ডাক দেয় বা আহ্বান করে কোনো কিছুতে, তাদেরকে আমরা দেখি সেখানে যুক্ত হতে। সে কারণে বলছি যে এটা কি একটা কৌশল কিনা? অবশ্যই না। এখানে একটা বিষয় আসলে খুব সুস্পষ্টভাবে ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপির জন্ম। এনসিপির কোনো সংগঠন কিংবা পার্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। আপনাদেরকে একটা বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা ব্যানার, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু এনসিপি গঠন হওয়ার আগে এনসিপির নেতৃবৃন্দরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, যেখানে বিএনপির নেতৃবৃন্দরা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র দলের লিডাররা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলো এই প্ল্যাটফর্মে এসেই কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটিয়েছে। সেই জায়গা থেকে বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক রাজনৈতিক দলের অংশ হতেই পারে না, হবেও না। এটা সব বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের। আপনাদের অফিস কোথায়? আমাদের বর্তমান কোনো অফিস নেই।
আপনাকে রূপায়ণ টাওয়ারে যান, ওখানেই বসেন? না, আমাদের অফিস যেহেতু নেই, আমরা কেন ওখানে যাবো কিংবা বসবো? না, বৈষম্য বিরোধী আন্দোলন অনেককে দেখা যায়, যেন অনেকে মনে করে যে সেখানেই মনে হয় তার অফিস করছে। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত যে কমিটিটা হয়েছে, সেখানে 4 পদের একটা ইলেকশন হয়েছিল, 4 জন নির্বাচিত হয়েছে। এরপরে আমরা বেশ কিছু সেল দিয়েছি আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য। এখন পর্যন্ত আমরা কোনো অফিস নেইনি, আমরা অফিস নিলে আসলে সেই জায়গায় বসবো কিংবা সেভাবে কার্যক্রম পরিচালনা করব। আচ্ছা, আপনাদেরকে তো জাতি যে জায়গায় মনে করে, কারণ ওই সময় দেখেন আপনাদের আন্দোলনটা কিন্তু সবচেয়ে সরকার ফেলে দেওয়ার আন্দোলনটা প্রথমে ছিল না আপনাদের, কারো ভিতরে থাকতে পারে পাবলিক পারসেপশন ছিল। যেদিন প্রত্যেকটা অভিভাবক দেখেছে তার সন্তান বা তার পাশের বাসার সন্তান আহত হয়েছে, মার খেয়েছে, আরেকটা অভিভাবক নেমেছে, এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা বাড়ল, ছাত্রদের সাথে জনতার সম্পর্কটা একটা হয়েছে। কারণ আমার সন্তান যখন গিয়েছে তখন আমার কিন্তু মনে হয়েছে আমার সন্তানের আপনার আসলে ঘরে বসে থাকা সম্ভব হয়নি, আপনিও স্বাভাবিক না, মানে কোনোভাবে সম্ভব যুক্ত হয়েছে। এরকম একটা চেতনা, এরকম জাগরণ, এটা তো একটা মানে আসমান তুলে রাখার মতো। হ্যাঁ, 1 বছরের মধ্যে এই আলোচনাগুলো হওয়াটাই খুব দুঃখজনক। সেই জায়গা থেকে যখন বৈষম্য বিরোধীর এই ঘটনাটা ঘটলো বিভিন্ন জায়গায়, হঠাৎ করে বৈষম্য বিরোধী আপনার প্ল্যাটফর্ম থেকে একটা প্রেস কনফারেন্স করা হলো, করে সারা দেশে কার্যক্রম বন্ধ করলেন। তখন সোশ্যাল মিডিয়া থেকে তখন থেকে লেখা হচ্ছে, ভাই চাঁদা নিল ঢাকা শহরে বসে, পথে প্রান্তরে সারা দেশে বন্ধ করে লাভ কি, কেন্দ্রীয় কমিটি তো কার্যক্রম আছে। আসলে অনেক দায়িত্বশীল জায়গা থেকে আসলে আমরা বিভিন্নভাবে এই ধরনের তথ্য, আমি বেশ কয়েকটা জায়গায় বলেছি, আমাদের কাছে এ ধরনের অনেক অভিযোগ ছিল যে বৈষম্যর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় আসলে অনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে যেটা বললাম, পদধারী কিংবা দায়িত্বশীলের থেকে মানে যারা আসলে এটার সাথে সংযুক্ত না, তারাও এই ধরনের কার্যক্রমগুলো করেছে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে দেখেন, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের শুরুতে যেটা বললাম যে এখানে কিন্তু আসলে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এখানে এসেছে। এবং যখন আমরা পরবর্তীতে বৈষম্যর আহ্বায়ক কমিটি প্রথমবার দেওয়ার পরে আসলে যখন কমিটিগুলো দেওয়া হয় সারা বাংলাদেশে, সেখানে কিন্তু দেখবেন যে অনেক জায়গা থেকে আসলে পদত্যাগ করে বৈষম্যতে নতুন করে দায়িত্ব নিয়েছে কিংবা কাজ শুরু করার চেষ্টা করেছে। তো আসলে কে কোন উদ্দেশ্যে কিংবা কেউ আসলে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য এসেছে কিনা, এটাও কিন্তু আসলে ওই সময়ের ওই বাস্তবতায় আসলে একদম আগে থেকে প্রেডিকশনও করা যায়। এক্স্যাক্টলি পুঙ্খানুপুঙ্খ আসলে পর্যবেক্ষণ কিংবা করাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এবং আমরা নতুন করে যখন দায়িত্ব নিয়েছি তখন তখনই আমাদের নীতিগত একটা সিদ্ধান্ত ছিল যে বিভিন্ন জায়গায় আসলে যে ধরনের কমিটি আছে সেখানে অনেক দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন আমরা নতুন করে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের যে চিন্তা ছিল যে আমরা বৈষম্যতে নতুন করে দায়িত্ব নেওয়ার পরে আমরা আসলে বৈষম্যকে ঢেলে সাজাবো, নতুন করে সাজাবো, যারা অ্যাকচুয়ালি এই আহত শহীদ পরিবারদের নিয়ে কাজ করতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, ব্যক্তিগত স্বার্থ সুবিধার ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র দেশকে নিয়ে ভাববে, অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে আমরা নতুন করে আসলে বৈষম্যকে সাজাবো। এই ধরনের চিন্তা থেকে আমাদের মাথার মধ্যে চিন্তা ছিল যে আমরা বৈষম্যর কমিটিগুলো নতুন করে দেওয়ার, এবং এই ধরনের ঘটনার প্রেক্ষিতে আসলে এটা ইনস্ট্যান্ট দেখা গেছে বলেই যে এই ঘটনার প্রেক্ষিতে এটা হয়েছে এমন না, আমাদের এটা আগে থেকে ছিল, কিন্তু এটার সাথে এটা মানে টাইমিংটা হয়ে গেছে। আমার আর আপনাদের দুটো প্রশ্ন আছে, এরপর আমি অন্য প্রসঙ্গে যাব। নাহিদ ইসলাম এনসিপি করার পরেই বিভিন্নখানে বলেছেন এনসিপির আহ্বায়ক যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বিলুপ্তি, আর কিছু নেই। কিন্তু ওই সময় আবার উমা ফাতেমা বলেছেন আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কখনো বিলুপ্তি নেই, এটি কোনো রাজনৈতিক দল না, এটা আছে, থাকবে। এটা একটা খুব আলোচনা ছিল, মানে বিষয়টা কি, কেন বিলুপ্তি বলা হচ্ছে বা ইয়েটা কেন করা হচ্ছে। আপনারা কি কখনো জিজ্ঞেস করছেন তাকে যে আপনার এটা বিলুপ্তি কেন ঘোষণা, বা বললেন যে বৈষম্য বিরোধী কোনো ইয়ে নেই? এখানে নাহিদ ইসলাম ভাইয়ের প্রথম যে বক্তব্যটা ছিল যে সর্বপ্রথম যে বৈষম্য নিয়ে, মানে এনসিপি গঠন হওয়ার পর সর্বপ্রথম বৈষম্য নিয়ে যে তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং তার উত্তরটাকে আসলে ওই সময় প্রাথমিকভাবে কিছু কিছু জায়গায় মিসকোট করা হয়েছে। যেমন অনেকে বলেছিল যে সমন্বয়ক কিংবা এই যে বৈষম্য বিরোধীর মানে সমন্বয়ক যেই বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল যে এখনো বিভিন্ন জায়গায় সমন্বয়ক নামে কিংবা বৈষম্য বিরোধী নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করা হয় কিংবা সমন্বয়ক নামটাকে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তো তার জবাবে সে বলেছিল, আমি যদি ভুল না করি, যে আসলে ওই অর্থে তো আসলে ওই অর্থে তার জবাবটা এরকম ছিল যে ওই অর্থে তো আসলে সমন্বয়ক শব্দটা এখন এক্সিস্ট করে না, কারণ সমন্বয়ক যে রোলটা ছিল সার্টেন একটা টাইমের জন্য গণঅভ্যুত্থান মানে ফ্যাসিবাদী সরকারকে ফালানোর জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে আমাদের যে এক দফা ছিল ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করার জন্য আমরা ওই সময় এক দফা দিয়েছিলাম, এবং এর পরবর্তী সময় ওই মুভমেন্টটাকে কন্টিনিউ করার জন্য বিভিন্ন জোন ভিত্তিক কিংবা ক্যাম্পাস ভিত্তিকভাবে আমরা কমিটি দিয়েছিলাম, সমন্বয়ক কমিটি। সেইটাকে ওই সময়ের সার্টেন একটা দায়িত্ব ছিল, এবং পরবর্তীতে যখন আমরা সাকসেস হই তখন আসলে এই সমন্বয়ক শব্দটা কিংবা এই যে যারা ছিল, এটা একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এরা এই বাংলাদেশের
মতো একটা জায়গায় এই গণঅভ্যুত্থানটাকে নেতৃত্ব দিয়েছে এবং এরা এটাকে সাকসেস করেছে, তখন আসলে এদের একটা আলাদা একটা গুরুত্ব তৈরি হয় এবং এই গুরুত্বটাকেই ব্যবহার করার জন্য ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। এবং এই জায়গায় সে বলেছে যে এটা তো একটা সার্টেন টাইমের জন্য দেওয়া হয়েছিল, কিংবা আমাদের ওই মুভমেন্টের সময়, তখন তো বর্তমানে এখন স্বাভাবিক একটা সরকার গঠন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওই অর্থে আসলে সমন্বয়কদের ওই রকমের অ্যাক্টিভিটি থাকার কথা না। মানে তারা যদি সংগঠন আকারে মুভ করে, তাদের কার্যপ্রণালী নির্দিষ্ট করে, সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যাজ এ সমন্বয়ক মুভমেন্টের সময় তার যে সংগঠিত করার যে বিষয়টা, যে দায়িত্বটা ছিল, 5 তারিখের পরে তো তার ওই দায়িত্বটা থাকে না। তো সেই অর্থে তার কথাটা ছিল যে আসলে সমন্বয়ক তো ওই অর্থে আসলে এখন বর্তমানে এক্সিস্ট করে না। তো ওইটাকে আসলে অন্যভাবে কোট করা হচ্ছে যে সমন্বয়ক নেই কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেই। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে আমরা নতুন করে কাউন্সিল হয়েছে, আপনারা দেখেছেন, এবং থাকবে, এবং এটা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে যখন আসলে ক্রান্তি লগ্ন হবে, তখন বারবার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য নিরসনের জন্য কাজ করবে। আপনি কি আজকে দর্শকদের সামনে বলবেন, কখনো যদি ধরেন এনসিপি আপনাদের বড় ভাইরা, আমাদের যারা খুব স্নেহ, ধরুন আমরা তো আমাদের ছোট, তারপর বলছি এই যে উপদেষ্টা দুজন আছেন মাহফুজ আলম আসবে, তারা কোনো তাদের সময় কোনো ভুল জিনিস, তারা ভুল করেছেন এমন কিছু যদি আসে আপনাদের হাতে, তাদের বিরুদ্ধে মাঠে নামবেন? এটা আসলে বলার কোনো প্রশ্নই রাখে না যে তাদের, আমরা বারবার বলেছি যদি কেউ নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ভুল পথে পা বাড়ায়, তাদের বিরুদ্ধে সদা সর্বদা সমন্বিত কণ্ঠস্বর থাকবে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে আমরা দ্বিতীয়বার পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে হাজার হাজার শহীদের রক্ত মারিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই দায়, সেই দায়িত্ব আমরা ভুলে যাইনি। এটা হোক আমাদের সব থেকে প্রিয় বড় ব্রাদাররাও যদি সেই ভুল পথে পা বাড়ায় কিংবা ভুল করে, তাদের সেই ভুলের কঠিন সমালোচনা কিংবা কঠিন জবাব দিতে আমরা কুণ্ঠাবোধ করব না, পিছপা। যদি আপনাদের বড় ভাইরা বিপ্লবী থাকতেন, দেশটা আমরা দিয়েছি ইন্টারিমকে, আমরা এই রূপরেখা দিলেও আপনারা এইভাবে সাজান, এবং সাজানোর পরে আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেখতে চাই, জনগণ কাকে ভোট দিবে দিক, এবং যখনই যে কোনো সরকার আসুক তারা এই ভূমিকায় যদি থাকতো বিপ্লবী, আপনার কি মনে হয় তারা আরও বেশি ভালো উচ্চ অবস্থান করতো কিনা? আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন দেশে যখন এই ধরনের বড় কোনো অভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থান ঘটেছে, বা বড় কোনো পরিবর্তন হয়েছে, সরকার পতন করেছে ছাত্র জনতার সমন্বিত আন্দোলন কিংবা মুভমেন্টের মুখে, তখন কিন্তু আসলে ওই ধরনের ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক প্রয়োজনে নতুন নতুন রাজনৈতিক দলও আমরা আবির্ভূত হতে দেখেছি। এটা শুধুমাত্র বাংলাদেশে না, বিভিন্ন দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা নজির আছে। তো সেইভাবে যদি আসলে তারা চিন্তা করে যে তাদেরও আসলে রাজনীতি করার প্রয়োজন আছে, তারা আসলে রাজনৈতিক মাঠে রাজনৈতিকভাবেই জনগণের সেবা করতে চায়, সেটা তাদের জায়গায় তাদের মতো করে ঠিক আছে। আর যদি জনসাধারণের কথা বলেন, আমি দেখি যে জনসাধারণও এই বিষয়টাকে খুব সাদরে গ্রহণ করেছে। আমরা দেখলাম যে এনসিপি সদ্য গঠিত হওয়া একটা নতুন রাজনৈতিক দল, তাদের প্রতি কিন্তু আসলে মানুষের আশা আকাঙ্ক্ষাটা ওইভাবেই আসলে মানুষ জ্ঞাপন করছে, বা মানুষ এই প্রত্যাশাটা তাদের প্রতি রাখছে। তার মানে তারা আসলে ওই প্রত্যাশার জায়গাটা অনুভব করেই রাজনৈতিক মাঠে নেমেছে কিংবা রাজনৈতিক দল গঠন করেছে। তো এখানে আসলে আমার কাছে মনে হয় যে তারা তাদের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা যদি সফল হতে পারে, সেক্ষেত্রে আমরা আরও আশাবাদী যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় একটা ছাত্রদের রাজনৈতিক দল, এবং এটা সফলতা যদি তারা অর্জন করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতিতে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে, রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। দর্শক, কথা বলছিলাম বলানো বল অনুষ্ঠানের সিনথিয়ার সঙ্গে। অনেক প্রত্যাশা প্রাপ্তি 1 বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যেই আন্দোলনের সূচনা হয়েছিল কোটা বিরোধী, সেখান থেকে আজকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার কথাই আমরা এতক্ষণ শুনছিলাম। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক অনুষ্ঠানে।